আজকের গল্প অবয়ব লিখেছেন জয়ন্ত দে। গল্প পাঠে অরুময় চক্রবর্তী। গল্প অবয়ব। টিলার ওপর উঠে কৌশিকী বলল, এই আমার একটা ছবি নে, আমি দুহাত মেলছি। কৌশিকী দুহাত মেলে দাঁড়ালো। প্রিন্স তার মোবাইল ফোনে কৌশিকীর ছবি তুলে বলল, দুর্দান্ত। কিন্তু কৌশিকী ওর কথায় পাত্তা না দিয়ে একটু দূরের দিকে তাকিয়ে এক দৃষ্টিতে বলল, ওদিকটা কি মহিমবাবু? আমরা যেখানে উঠেছি সেই সারেঙ্গার বর্দি পাহাড় কংসাবতীর ধারের জোনাক রিসর্টের ম্যানেজার মহিমবাবু। কৌশিকীর কথায় উনি বললেন, ও তেমন কিছু নয় ম্যাডাম, পুজো আচ্চা হয়, আপনি নেমে আসুন, রোদ পড়ে আসছে, এবার যেতে হবে। ওখানে পুজো হয়? কি ঠাকুর আছে? কৌশিকী চিৎকার করে বলল। কৌশিকীর কথা মহিমবাবু যেন শুনতে পেলেন না। প্রিন্সকে বললেন, আপনার মোবাইলটা দিন, আপনি আর স্যার দাঁড়ান, আপনাদের একটা ছবি তুলে দিই। প্রিন্স ওর হাতে মোবাইল দিয়ে আমার পাশে দাঁড়ালো। মহিমবাবু আমাদের ছবি তুললেন। ততক্ষণে কৌশিকী নেমে এসেছে। ও এসে আবার আমাদের পাশে দাঁড়ালো। ছবি উঠল। কৌশিকী বলল, মহিমবাবু ওখানে কার মন্দির বললেন? মহিমবাবু বললেন, বেলা থাকতে থাকতে আমরা জঙ্গল থেকে বেরিয়ে যাব, বুঝলেন। আমি মহিমবাবুর এই এড়িয়ে যাওয়াটা লক্ষ্য করলাম, তাই কিছুটা খুব স্পষ্ট গলায় বললাম, ওদিকে মন্দির আছে? মন্দির কিছু নেই স্যার। মহিমবাবু কিছুটা অনিচ্ছুক গলায় বললেন, মন্দির নেই তাহলে? ঠাকুরের থান আছে, থান বোঝেন, পুজো আচ্চা হয়। কোন ঠাকুরের মন্দির? কৌশিকীর প্রশ্ন। লোকাল ঠাকুর স্যার, এদিকের গ্রামগঞ্জের লোকজন বিপদে আপদে যায়, খুব জাগ্রত। প্রিন্স হে হে করে হাসে, লোকাল মাছ, লোকাল মুরগি, লোকাল মদের কথা শুনেছি, এখানে আবার লোকাল ঠাকুর। আমি বললাম, সব জায়গাতেই কিছু লৌকিক দেবদেবী থাকে, সুন্দরবনে যেমন বনবিবি, দক্ষিণটায়, এদের তুই অন্য জায়গায় আর পাবি না। প্রিন্স আবারও হাসে। ওর সঙ্গে গলা মেলায় কৌশিকী। প্রিন্স বলল, এই সমু, আমি ওই লোকাল ঠাকুরের মন্দিরে যাব, আমি লোকাল ঠাকুর দেখব। আমি ততক্ষণে গাড়ির কাছে এসেছি। আমি গাড়ির দরজা খুলে দাঁড়িয়ে। মহিমবাবু বললেন, অন্ধকার হয়ে গেলে গাড়ি নিয়ে অসুবিধে হতে পারে, ওখানে তেমন কিছু দেখার নেই ম্যাডাম, ছোট একটা জায়গা, পাথরের একটা ঘর। আরে একটু ঘুরে এলে কি হবে, 5 মিনিট, কি এমন মহাভারত অশুদ্ধ হবে? আমি গাড়ির দরজা বন্ধ করলাম। সত্যি তো, ঘুরতে এসেছি, 5 মিনিট ঘুরে এলে কী আর হবে? ওরা একটু দূরে। আমাকে মহিমবাবু খুব বিব্রত মুখে বললেন, স্যার আমার একটা গেস্ট পার্টি এসে যাবে, তারা ঠিকমতো ঘর না পেলে রিপোর্ট করে দেবে, ওরা সামলাতে পারবে না, আমি খুব বিপদে পড়ে যাব স্যার। মহিমবাবু অসহায়। আমি গাড়ির দরজা খুলে বসি, গাড়ি স্টার্ট দিই। অন্ধকার নামলে এই জঙ্গল থেকে বেরোতে অসুবিধাই হবে। মহিমবাবু ঠিক কথাই বলেছেন, আলো থাকতে থাকতেই জঙ্গল থেকে বেরিয়ে যাওয়াই ভালো। আমি বললাম, তুই মনে হয় এই জঙ্গলে আগে অনেকবার এসেছিস? প্রিন্স বলল, হ্যাঁ, এখানে সমুর খামার বাড়ি ছিল। কৌশিকী হেসে গড়িয়ে পড়ল। আমি তখন মোক্ষম চালটা দিলাম, এইদিকে খুব ডাকাতি হয়। প্রিন্স বলল, আমাদের কাছে মোবাইল ছাড়া কিচ্ছু নেই, সব কার্ড, ডেবিট ক্রেডিট। তাতেই তো বেশি ভয়, না পেলে ধরে মারবে, উত্তম মধ্যম প্রহার। কৌশিকীকে অবশ্য রেহাই দিতে পারে, ওর আঙুলে 3টে সোনার আংটি, গলায় চেন, কানে দুল। কৌশিকী ঠান্ডা গলায় বলল, গাড়িটা চালা, যত অলক্ষণে কথা। মহিমবাবু আমার পাশে, প্রিন্স আর কৌশিকী পেছনে উঠে বসেছে। গাড়ি গড়াতেই ওদের আলোচনা বদলে গেল। সব গল্পই তখন ডাকাতির। আমরা রিসর্টে ফিরে এলাম। সন্ধ্যা নেমেছে, কিন্তু কোনো গেস্ট এলো না। খুব বিরক্ত লাগলো। মহিমবাবু আর 5 মিনিট সময় দিতে পারলেন না, মিথ্যে বলে টেনে নিয়ে এলেন। একটু পরে মহিমবাবুকে দেখে আমি বললাম, কি আপনার গেস্ট এলো? না স্যার, এলো না দেখছি। মহিমবাবু উত্তর দিতে দিতেই পালিয়ে গেলেন। প্রিন্সকে দেখলাম নিচে থেকে ঘুরে এলো, বলল, চ বারান্দায় বসি। কৌশিকীও এলো। কৌশিকী বলল, তোর মহিমবাবু কিন্তু বহুত বাজে লোক, কীভাবে গেস্টের বাহানায় আমাদের কাটিয়ে নিয়ে এলো দেখেছিস? আমি বললাম, দেখ বাবা, হয়তো অন্য কোনো কাজ ছিল। তাহলে গেল কেন আমাদের সঙ্গে? আমি তো জঙ্গল চেনে এমন একজন লোক চেয়েছিলাম, তাকে টাকা দিতাম, উনি সাধ করে আমাদের সঙ্গে জুটলেন, একটা ফালতু লোক। কৌশিকী বলল। প্রিন্স হাসতে হাসতে বলল, হ্যাঁ, লোকটা কিন্তু পুরো ফালতু নয় রে খুশি,
তার থেকে সমু অনেক ফালতু। এখানে কোনো ডাকাত বা ডাকাতির কেস নেই, সমুর ডাকাতের গল্পটাই ফালতু, মহিমবাবুই আমাকে বললেন। আমি হাসতে হাসতে বললাম, যার জন্য চুরি করি সেই বলে চোর। ঠিক আছে, কাল আবার যাব, চীনে তো এসেছি, আরও দূরেও যেতে পারি। ভোর ভোর কৌশিকে উঠেছে। আমি আর প্রিন্স যখন ঘুম থেকে উঠলাম তখন বেশ বেলা। কৌশিকী বলল, এই তোদের সকাল হলো? ছি। প্রিন্স বলল, সবে 8টা, সকাল না তো কি বিকেল? একটু বেরোতাম, এই জন্যে তোদের সঙ্গে আসতে ইচ্ছে করে না। দেখ, রোদ উঠে গেছে, এই রোদে ঘুরলে প্রিন্স আর তুই কালো হয়ে যাবি। বরং বিকেলের দিকে চল, দুপুর দুপুর বেরিয়ে পড়ব। প্রিন্স বলল, এখন বরং হাঁটতে হাঁটতে গ্রামের দিকে যাই। তাই ঠিক হলো, সকালে গ্রাম, বিকেলে জঙ্গল। কথা মতো শেষ দুপুরে আমরা গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম। কৌশিকী বলল, জঙ্গলে কালকের পথেই চ, ওই ঠাকুরের মন্দিরটা দেখে আসি। প্রিন্স বলল, মন্দিরময় ভারত, কুশিরা তো ঠাকুর দেবতায় ভক্তি দেখলেই প্রাণ জুড়িয়ে যায়। জায়গাটা সোজা, টান টান রাস্তা চলে গিয়েছে, একটা ভাঙাচোরা গড় মতো আছে, তার ডান দিক দিয়ে চলে যেতে হবে। কৌশিকী আমার সামনে বসে, অবলীলায় গাড়ি ঢুকে পড়ল জঙ্গলের ভিতর। বেশ কিছুটা পথ দিয়ে আমাদের গাড়ি রাখতে হলো। কাল আর একটু এগিয়ে গাড়ি রেখেছিলাম, এবার পায়ে হাঁটা পথ এঁকে মেঁকে, চারদিকে নিঃসীম নিস্তব্ধতা। মাঝে মাঝে অদ্ভুত কিছু আওয়াজ উঠে আসছে জঙ্গলের ভেতর থেকে, সেই সঙ্গে অচেনা বুনো গন্ধ। ছোট ছোট দুটো টিলার মাঝে আমরা একসময় গিয়ে থামলাম। এই সেই ঠাকুরের থান। মহিমবাবু ঠিকই বলেছিলেন, ওখানে কোনো মন্দির নেই, কিছু পাথর পরপর সাজিয়ে একটা ঘর করা হয়েছে। সেই ঘরের মাথার ওপর কোনো চাল নেই, চারদিকে ছোট বড় পাথরে সাজানো দেওয়াল। ওই ঘরের চারপাশে ছোট অসংখ্য পোড়া মাটির পুতুল, যেদিকে তাকাই সেদিকে পুতুল আর পুতুল, লালচে কালচে পোড়ার মাটির পুতুলগুলো এর ওর গায়ে পড়ে যেন ঘুমোচ্ছে। তবে জায়গাটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, বেশ বোঝা যায় নিয়মিতই পরিষ্কার করা হয়। কৌশিকীর ফটো সেশন হলো, বেশ সুন্দর জায়গা। কৌশিকী দেখালো কাল ওই টিলার উপরও উঠেছিল। ও সেই পাথরের ঘরের দিকে হাত জোর করে নমস্কার করে বলল, চ। প্রিন্স বলল, ডাকাতের গল্পটা কিন্তু ঢপ, ইচ্ছে করলে তুই আর একটু পুজো আচ্চা করতে পারিস। কৌশিকী বলল, ঠাকুর দেবতা নিয়ে আর কি মারবি না? প্রিন্স বলল, আমি তো লোকাল বিলিতে কোনো ঠাকুরই দেখলাম না, সুন্দরবনে গিয়ে কিন্তু বনবিবি দক্ষিণ রায়ের মূর্তি দেখেছি। আমি বললাম, নির্ঘাত কিছু একটা আছে, পুজো পার্বণে তার মূর্তি গড়ে বসায়। আমাদের প্রায় সব দেবতার নিজস্ব চেহারা আছে। সারাটা বিকেল আমরা ওখানেই কাটালাম, তবে একজনও মানুষ দেখলাম না, অবশ্য কালও দেখিনি। এবার ফেরার পালা। আলো থাকতে থাকতেই আমরা বেরিয়ে এলাম। হু হু করে দিনের আলো পড়ে গেল। রিসর্টে যখন এলাম হালকা অন্ধকার নেমেছে। আমরা ফিরতেই মহিমবাবু এগিয়ে এলেন। তাকে দেখি প্রিন্স বলল, রাতের মেনু কি? রাতে দেশি মুরগির কারি খাওয়াবো, মহিমবাবু বললেন। কি গ্রাম না হাট, কোন দিকে গেলেন? আমি বললাম, জঙ্গলে। প্রিন্স বলল, আপনার লোকাল ঠাকুরের এলাকা দর্শন করে এলাম, তবে তিনাকে দেখতে পেলাম না, যদিও আমাদের কুশি ঘরটিতেই প্রণাম ঠুকেছে। মহিমবাবুর মুখটা ফ্যাকাশে হয়ে গেল। প্রিন্স বলল, আপনাদের লোকাল ঠাকুরটা কেমন দেখতে বলুন তো? মহিমবাবু চুপ করে থাকলেন, তারপর খুব আস্তে আস্তে বললেন, ওখানে তো কিছু নেই, ওটা তো ঠিক স্যার মন্দির নয়, ওটা ভাগাড়। ওখানের দেবতা শকুন, না গেলেই ভালো করতেন। আপনার কথা ঠিক বুঝলাম না, আমি বললাম। আপনারা ঠিক বুঝবেন না। মহিমবাবু থামলেন, কিছুক্ষণ চুপ করে থাকলেন, তারপর শান্ত গলায় বললেন, এদিকে অনেক দিন আগে প্রচণ্ড খরা হয়েছিল, তার পাশাপাশি লেগেছিল মড়ক। প্রতিদিন মানুষ মরছে আর মরছে, না খেতে পেয়ে মরছে, রোগে মরছে, পোড়ানোর পয়সা নেই। মৃত মানুষগুলোকে ফেলে আসা হতো নদীর পাড়ে, আর নদীর গায়ে তাদের ছিঁড়ে ছিঁড়ে খেত শকুনের দল। ফলে নদীর চরে শকুন বেড়েছিল 3 গুণ। মানুষের মাংস খেয়ে খেয়ে প্রবল বংশবৃদ্ধি হয়েছিল। তারপর একসময় বৃষ্টি এলো, চাষবাস হলো, মড়ক থেমে গেল, চারদিক স্বাভাবিক হয়ে এলো।
তখন আর কেউ বাড়ির মানুষ মারা গেলে নদীর চরে ফেলে আসে না, দাহ করে। গরু মহিষ কত আর মরবে। শকুনদের খাবারের আকাল শুরু হলো। খাবার নেই। তখন মাঝে মাঝে শকুন মরে থাকছে গ্রামের পথে ঘাটে। শকুনরা গ্রামের দিকে এগিয়ে আসছে, কিন্তু তারা গ্রামে ঢুকলো না। ক্রমশ শকুনরা মরে গেল, হয়তো চলেও গেল। শুধু একটা বৃদ্ধ শকুন হাঁ করে গ্রামের দিকে তাকিয়ে বসে থাকত। জ্যান্ত মানুষের দিকে হাঁ করে তাকিয়ে বসে থাকত। তার চোখে অনন্ত খিদে। গ্রামের মানুষ তাকে দেখে ভয় পেয়ে গেল। তার চোখ যে মানুষের দিকে পড়তো, সে অসুস্থ হয়ে পড়তো, মরে যেত। গ্রামের মানুষ দল বেঁধে সেই শকুনটাকে তাড়ালো। সে গিয়ে বাসা বাঁধল টিলার ধারে। কিন্তু সেখান থেকে সে গ্রাম দেখে, গ্রামের মানুষজন দেখে। এরপর গ্রামের মানুষরা নিজেদের বাঁচাতে তাকে তুষ্ট করার চেষ্টা করলো। তারা ছোট ছোট পোড়া মাটির পুতুল বানিয়ে টিলার পাশের একটা জায়গায় রেখে আসতো। মানুষের অবয়ব সেগুলো, মৃত মানুষ। ওটা সেই শকুন দেবতারই থান। ওখানে অনেক মাটির পুতুল দেখেছে, ওগুলো সব মৃত মানুষ। মনে করুন আপনার দুঃসম্পর্কে কোনো আত্মীয় মারা গেল, আপনি একটা পুতুল বানিয়ে তার নাম করে দিয়ে এলেন। শকুন দেবতা খুশি। যে ওখানে যাবে তাকে মৃতদেহ দিয়ে আসতে হবে, কাউকে না কাউকে। আপনারা কি কোনো পুতুল নিয়ে গিয়েছিলেন? যদি না নিয়ে গিয়ে থাকেন, আপনারা কাল 3টে পুতুল কিনে আপনাদের কোনো মৃত আত্মীয় বা মৃত বন্ধুবান্ধবদের নাম করে দিয়ে আসুন। বিপদ হবে না। উনি জ্যান্ত মানুষের ক্ষতি করেন না, ওর মৃত মানুষ চাই। কৌশিকী বিড়বিড় করল, কাল সকালেই যে আমরা চলে যাব। দুপুরে লাঞ্চ করে বের হবেন তো? সকালেই কাজটা সেরে আসুন। গেছেন যখন বিপদ কাটিয়ে আসুন। প্রিন্স বলল, যত গাঁজাখুরি গপ্প। আপনি বেফালতু ভয় দেখাচ্ছেন। প্রবাদটা জানেন, শকুনের সাপে গরু মরে না। উনি কারো ক্ষতি করেন না স্যার। আপনারা নিশ্চয়ই সেই ছবিটা দেখেছেন, একটা রুগ্ন বাচ্চা আর তার মৃত্যুর অপেক্ষা করা একটা শকুন। ফটোগ্রাফার কিন্তু সেদিন বাচ্চাটাকে বাঁচানোর কথা ভাবেনি, শুধু ছবি তুলেছিল। একটু দূরেই একটা এনজিওর অফিস ছিল, সেখানে বাচ্চাটিকে দিয়ে আসতে পারত। কিন্তু প্লেন ধরার তাড়ায় শুধু ছবি তুলেই সে চলে এসেছিল। আমি কিন্তু আপনাদের বাঁচানোর কথাই বলছি। উনি নির্ঘাত আপনাদের দেখছেন। কি দরকার স্যার শকুনের নজরে থাকা? কৌশিকী ভয়ার্থ গলায় বলল, পুতুল দিতে হবে কি? আমি যে ওখান থেকে একটা পুতুল তুলে নিয়ে এসেছি। হ্যাঁ, লাফিয়ে উঠলেন মহিমবাবু। খুব ভুল কাজ করেছেন ম্যাডাম, এটা একদম ঠিক করেননি। মহিমবাবু উঠে যান, দাঁড়ান, ওর গতি করতে হবে। তার কিছুক্ষণ পরেই তিনি ফিরে আসেন, বলেন, চলুন, এই রিসর্টের বাইরে আমি কাঠ চেলে চিতা সাজিয়ে দিয়েছি, ওখানে গিয়ে আগুনে বডিটা দাহ করতে হবে, আসুন। প্রিন্স হে করে হাসলেন। চিতা সাজালেন, দাহ হবে ওই পুতুলটা, তাহলে একটা বডি। মহিমবাবু বললেন, দয়া করে আমার কথা শুনুন, আমি আপনাদের ক্ষতি চাই না। কৌশিকী কাঁপা কাঁপা গলায় বলল, মহিমবাবু চলুন, আমি যাব। মহিমবাবুর সঙ্গে কৌশিকী চলে গেল কুড়িয়ে নিয়ে আসা পুতুল দাহ করতে। আমরা দুজনে চুপ করে বসে আছি। প্রিন্স একটা সিগারেট ধরালো, বলল, কি বুঝরুকি দেখলি? এবার ওর কাছ থেকে চন্দন কাঠ ঘিয়ের দাম নেবে নিশ্চয়ই। আহ, আমি বিরক্তি প্রকাশ করলাম। এবার প্রিন্স তার পকেটে হাত ঢোকালো, বলল, আমার কাছেও একটা পুতুল আছে, মানে মহিমবাবুর কথা মতো বডি। আমি এটা এখানেই দাহ করব। প্রিন্স পকেট থেকে একটা পুতুল বের করে লাইটারের আগুনে ধরলো, বলল, তবে আমি কাঠের চিতায় নয়, আমি এটা ইলেকট্রিক চুল্লিতেই দিলাম। আমি চুপ করে বসে আছি। প্রিন্স বলল, থোড়ি ইলেকট্রিক নয়, লাইটারের চুল্লিতে। আহ, আমি আবার বিরক্তি প্রকাশ করলাম। আমি বসে আছি। কৌশিকী ফিরল। এই কৌশিক, ওরা ডেথ সার্টিফিকেট ছাড়া বডি দাহ করলো? যে ডোম সেই কি ব্রাহ্মণ? তুই অশৌচ নিবি নাকি? প্রিন্স হাসছে। কৌশিকীর বিষণ্ণ চোখ মুখ, বলল, আমি খাবো না, শুয়ে পড়ছি। ও ঘরে গিয়ে শুয়ে পড়ল। আমরাও ঘরে চলে এলাম। সন্ধ্যেটা বড় বিচ্ছিরি হয়ে গেল। একটু পরে প্রিন্স বলল, তোর কাছে বোরোলিন আছে সমু? না। আমি ঘাড় নাড়লাম। প্রিন্স বলল, কখন আগুন লাগলো বলতো? হাতে তালুতে দেখ কেমন পুড়ে কালশিটে হয়ে গেছে। আমি বললাম, লাইটার নিয়ে বাচ্চাদের মতো খেলছিলি কেন? তখনই লেগেছে। তোর আর শৈশব কাটলো না। প্রিন্স হাতটা মুখের সামনে তুলে দেখতে দেখতে চলে গেল। বলল, তবে জ্বালা যন্ত্রণা নেই। একটু পরে ফিরল। কোথা থেকে বোরোলিন ম্যানেজও করেছে। হাতের চেটোই লাগিয়ে ফিরল। ওকে দেখে আমি অবাক হয়ে বললাম, কী রে, দেখালি তো বাঁ হাতের তালু, এখন দু হাতে মেহেন্দির মতো বোরোলিন লেপছিস কেন?
প্রিন্স ক্ষিপ্ত গলায় বলল, আমার পকেট থেকে লাইটারটা বের করে দে তো। শালা, এই লাইটারটার কোনো ডিফেক্ট আছে। নিচে গিয়ে দেখি এক হাত নয়, দু হাতেই পড়ে গিয়েছে। আমি বললাম, ভালো হয়েছে, তোকে আর গাড়ি চালাতে হবে না। ও হাসলো, সরি বস, নেক্সট কোথাও গেলে আমি ড্রাইভ করবো, তবে দেখ ফোসকা বা জ্বালানি শুধু কাল শিখে। একটু পরেই কৌশিকী উঠে এলো। তোরা কি করছিস রে? ডিনার করতে নিচে যাব, তুইও কিছু খেয়ে নে। হ্যাঁ খাবো, আমার শরীরটা খারাপ লাগছিল, এখন ঠিক আছে, সম্পূর্ণ ফিট। আমরা নিচে গেলাম, কিন্তু খাওয়া যেন আমাদের মাথায় উঠল। প্রিন্সের হাতের তালুর পোড়া এখন আঙুলের অলিগুলি বেয়ে হাতের ওপর দিকে উঠে এসেছে। কৌশিক বলল, আগুন নয়, পোড়াও নয়, তুই কি জঙ্গলের কোনো পোকামাকড় ধরেছিলি? কোনো অচেনা ফুল বা ফল নিয়ে খেলেছিলি? প্রিন্স মাথা নাড়ল, তারপর উঠে গিয়ে কলের তলায় হাত রেখে পুরো বোরোলিন ধুয়ে এলো। বলল, তেমন কিছুই হবে, নে টেনশন করিস না, কলকাতায় ফিরে ডার্মাটোলজিস্ট দেখাতে হবে। প্রিন্স অত্যন্ত ফর্সা, এখন তার হাতে যেন ধূসর রঙের গ্লাভস পরানো হয়েছে। বিব্রত মহিমবাবু বললেন, কাউকে কোনোদিন এমন দেখিনি, খুব খারাপ লাগছে। কোনো পোকা বা ফুল বলছেন জঙ্গলে? হবে হয়তো, কি জানি, কালই গ্রামে গিয়ে খোঁজ নিতে হবে। হয়তো আমি জানি না, ওরা ওষুধও জানে, তাই কারো নজরে পড়ে না। কৌশিকী ওর ঘরে গিয়ে শুয়ে পড়ল। আমি সিগারেট ধরালাম, মহিমবাবুকেও একটা সিগারেট দিলাম। মহিমবাবু বললেন, কাল তো আপনারা লাঞ্চ করে যাবেন, আমি ভোরে উঠেই গ্রামে যাব, খোঁজ নেব, লোকাল কোনো ওষুধ থাকলে নিয়ে আসবো। দেখবেন ওরা এসব জানে, দ্রুত সেরে যাবে। আর আপনাদের জন্য 3টে পুতুল কিনে এনে দেবো, 10-15 টাকা দাম। গাড়ি নিয়ে একবার জঙ্গলে গিয়ে দিয়ে আসবেন, ঝামেলা মিটে যাবে। মহিমবাবুর সঙ্গে কথা বলতে বলতে হঠাৎ আমার প্রিন্সের পকেট থেকে নেওয়া লাইটারটার দিকে নজর পড়ল। ঠিকই তো আছে, বললাম, প্রিন্স এই লাইটারের দোষ দিচ্ছিল? হ্যাঁ, প্রথমে তো উনি তাই বলে বোরোলিন নিয়ে নেন, সিগারেট ধরাতে গিয়ে হাত পুড়েছে। আমি মাথা নাড়লাম, বললাম, ওর মতে আগুন লিক করে এই ব্যবস্থা করেছে। আগুন লিক? ঠিক বুঝতে পারলাম না স্যার। আমি শান্ত গলায় বললাম, প্রিন্স ওই শকুনের থান থেকে একটা পুতুল তুলে নিয়ে এসেছিল। আপনারা যখন নিচে গিয়েছিলেন কৌশিকীর পুতুলটাকে দাহ করতে, তখন ও নিজের পকেট থেকে পুতুলটা বের করে লাইটার দিয়ে পোড়াচ্ছিল। হ্যাঁ, কি বলছেন স্যার? না না, উনি এটা ঠিক কাজ করেননি। মহিমবাবু সোজা হয়ে দাঁড়ালেন, এই শেষে গলায় বললেন, সেই সেই পোড়া পুতুলটা কোথায়? জানি না, মাটির জিনিস পড়ে নাকি, কিছুক্ষণ পরই তো বারান্দা থেকে ছুঁড়ে দিল। কোন দিকে ছুঁড়েছে আপনি জানেন? এই তো ওখানে বসেছিলাম, ওই ঘাস জমিতে ছুঁড়েছে। আপনি স্যার ঘরে গিয়ে আপনার বন্ধুকে রাখুন, ওকে ঘুমের ওষুধ দিয়েছি, ঘুমোচ্ছে। এই ঘুম ওর শেষ ঘুম হবে। কি বলছেন, কি আজে বাজে কথা? যা বলছি তাই করুন। কি হয়েছে? পাশের ঘর থেকে বেরিয়ে এলো কৌশিক। মহিমবাবু কড়া গলায় এক নাগাড়ে কথাগুলো বলে গেলেন, শেষে ধমকের সুরে বললেন, বন্ধুকে যদি বাঁচাতে চান ডাকুন ওকে। আমি দাঁড়িয়ে আছি, আমার হাত পা চলছে না, পায়ের নিচেটা কেমন যেন ভেজা ভেজা, যেন জল পড়েছে, সারা গায়ে ও কেমন শীত শীত ভেজা ভেজা। কৌশিকী ঘরে এলো, ঘুম থেকে ডেকে তুললো প্রিন্সকে। প্রিন্স বারান্দায় এলো, আঙুল তুলে দেখালো বারান্দা থেকে নিচে ঘাস জমিতে এসে পুতুলটা ফেলেছে। প্রিন্স আবার ঘরে গিয়ে শুয়ে পড়ল। মহিমবাবু বললেন, নিচে চলুন, ঘাস জমি থেকে বডিটা খুঁজে বের করতে হবে, তারপর দাও। মহিমবাবু আর কৌশিকী দ্রুত নিচে চলে গেল। আমি আর শরীর টানতে পারছি না, এমন একটা পচা পচা গন্ধ পাচ্ছি। তবু নিচে গেলাম, হাঁটতে আর পারছি না, কী যে হচ্ছে, পা দুটো যেন দুমড়ে আসছে। মহিমবাবু, কৌশিকী, রিসোর্টের 2জন ছেলেও আলো জ্বালিয়ে ঘাস জমিতে পুতুল খুঁজছে। আমি দাঁড়িয়ে আছি, আমাকে ক্রমশ ঘিরে ধরেছে মাংস পচা গন্ধ। অবশেষে মহিমবাবু পুতুলটা পেলেন, বললেন, এই তোরা চিতা সাজা। কৌশিকী দীর্ঘশ্বাস ফেলে আমার পাশে এসে দাঁড়ালো, তারপরে তীব্র বেগে ছিটকে গেল আমার পাশ থেকে। তোর গায়ে কি পচা দুর্গন্ধ রে? কৌশিকী ওর হাতের টর্চ ফেলল আমার গায়ে, বলল, তোর কি হয়েছে? তোর কানগুলো এমন হয়ে গেছে কেন? কোথায়? আমি কানে হাত দিলাম, কানের কিছুটা মাংস গলে আমার হাতের মধ্যে। আমার পায়ে আর জোর নেই, ক্রমশ পায়ের পাতাগুলো। কৌশিকী আমার দিকে তীব্র চোখে তাকালো, বলল, সমু, তুইও কি কোনো বডি এনেছিস? সেটা কোথায়? আমি কোমরে বাঁধা পাউচ ব্যাগটার দিকে তাকালাম। কঠিন গলায় কৌশিকী বলল, ওই বডিতে নির্ঘাত
পচন ধরেছে। শুনলেন জয়ন্ত দের গল্প অবয়ব। গল্পটি ভালো লাগলে অনুগ্রহ করে আমাদের এই গল্পে নাটকে অল্প সময় চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনার মূল্যবান মতামত জানান কমেন্ট বক্সের মাধ্যমে।